আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো চলো ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে 1 ঘন্টা। দেখো এখানে 1 নম্বর থেকে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের কয়ের জায়গায় কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রামপাল, প্রথম মহিপাল, জয়পাল, জয়নাগ না রুদক। তো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন এগুলোর মধ্যে হচ্ছে রুদক। এরপর হচ্ছে চোল রাজ্যের যে হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তা হলো স্বর্ণ, রৌপ্য, তাম্র না ব্রোঞ্জ। তো চোল রাজ্যের যে হস্তশিল্প বিখ্যাত ছিল সেটা হচ্ছে ব্রোঞ্জ শিল্প। তারপর গ নম্বর দাগে রয়েছে, দেখো রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরের গৌড়ে লক্ষণাবতীতে সমতরে। তো রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরে। পরের প্রশ্ন, চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উড়ে, নগরমে, মণ্ডলমে। সঠিক উত্তর হচ্ছে মণ্ডলমে। পরের প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র রচনা করেন বাণভট্ট, বরাহমিহির, কৌটিল্য। তো উত্তর লিখবে কৌটিল্য। নেক্সট হচ্ছে সকলোত্তর পথনাথ উপাধিটি ছিল হর্ষবর্ধনের, শশাঙ্কের, ধর্মপালের। সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের। এরপর 2 নম্বর দাগে একটি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম কি? উত্তর লিখবে বরেন্দ্র। কোন বিদ্রোহের ফলে বরেন্দ্র পালদের হাতছাড়া হয়? উত্তর হচ্ছে কৈবর্ত বিদ্রোহের ফলে। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম কি? ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির। কালিদাসের কাব্যে ও মহাভারতে রাঢ় অঞ্চলের কোন দুটি নদীর নাম উল্লেখ আছে? ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী এই নদীর উল্লেখ আছে। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কার হাতে চলে যায়? উত্তর হচ্ছে কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়। নেক্সট দেখো 3 নম্বর দেখো 2-3টে বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 2 = 4। কয়ের দাগে চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? তো চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। চোল শাসন ব্যবস্থায় উড় এবং নাড়ু কি এরা কোন দায়িত্ব পালন করত? তো চোলদের প্রাদেশিক শাসন ব্যবস্থায় গ্রামকে শাসন করত যে পরিষদ তাকে বলা হতো উড় বা নগর পরিষদ, উড় বা গ্রাম পরিষদ। ওকে। এরপর দেখো, আর নাড়ু কি না চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে নাড়ু বলা হতো। এরা কি দায়িত্ব পালন করতো না? এরা সাহিত্য শাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। গয়ের দাগে গৌড়তন্ত্র কি? শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। ঘয়ের দাগে প্রশ্ন দেখো, মাৎস্যান্যায় বলতে কি বোঝো? উত্তর লিখবে 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎস্যান্যায় বলা হয়। তারপর দেখো 4 নম্বর দেখো 4-5টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন, পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতিতে কী প্রভাব ফেলেছিল বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো। তো পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছিল। পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ও বিহারে শিক্ষা দীক্ষায় বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী এটা বিক্রমশীল, ঠিক আছে। তারপর হচ্ছে বিক্রমপুরী প্রভৃতি বৌদ্ধ বিহারগুলি সেকালের শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। বিখ্যাত বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাদ, শবরীপাদ, কাহ্নপাদ, গোরক্ষনাথ এবং অতীশ দীপঙ্কর ছিলেন উল্লেখযোগ্য। এছাড়া চর্যাপদ সহ ভাষা সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব পড়েছিল। পাল আমলের স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে বৌদ্ধ স্তূপ ও বিহার ছিল প্রধান। পোড়ামাটির শিল্প সামগ্রীগুলিতে মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন ও ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠত। বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করতে মিনিয়েচার বা অনুচিত্র আকার টল জনপ্রিয় হয়েছিল। পরের দেখা হচ্ছে হিউয়েন সাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ সম্পর্কে কি জানা যায়? তো চীনা পর্যটক হিউয়েন সাং কর্ণ সুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন যে গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। এখানকার জমি নিচু ও আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুল ফল পাওয়া যায়। এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ।
কর্ণসুবর্ণে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষই বসবাস করেন। কর্ণসুবর্ণের অপর নাম ছিল রাঙামাটি বা কালাসোনা। গয়ের দাগে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল? তো সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। বাংলার সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন। সামন্ত সেন সম্পর্কে আমরা লিখছি। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন এর আমলে রাঢ় অঞ্চলের সেনদের আধিপত্য তৈরি হয়েছিল। এরপর বিজয় সেন, হেমন্ত সেনের ছেলে বিজয় সেন 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজা মদন পালকে পরাজিত করেন এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে নেন। তিনি ছিলেন সেন রাজাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি একে একে কামরূপ, মিথিলা, গৌড়, পূর্ববঙ্গ, রাঢ় জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। নেক্সট দেখো, পরের টার্ম লিখছি বল্লাল সেন সম্পর্কে। বিজয় সেনের ছেলে বল্লাল সেন 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসার পর পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে পূর্বে ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল ও গোড়া ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর লক্ষণ সেন, বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রয়াগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তার সামরিক দুর্বলতার সুযোগ 1204 থেকে 5 খ্রিস্টাব্দে সুযোগে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে। 5 নম্বর থেকে 8-10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মান 5 করে 5 থেকে 10 নম্বর। প্রথম দেখো, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখো। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? তো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, শূন্য, এরপর হচ্ছে গৌড় সমতল, আর হচ্ছে হরিকেল। তো শশাঙ্কের আমলে 606 থেকে 7 খ্রিস্টাব্দ থেকে 637 থেকে 38 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। রাজ্যের নিয়মিত কৃষিকাজের ফলে অঢেল ফুল ও ফল পাওয়া যেত। রাজধানী কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশেপাশের গ্রাম থেকে এই নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। জমির চাহিদা বৃদ্ধি হওয়ায় কৃষির গুরুত্ব বেড়ে যায়, ফলে সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল। এর ফলে এর থেকে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। পরের দেখো, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে আলোচনা করো বা এর পরিচয় দাও। তো পাল রাজা ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত মগধে অর্থাৎ বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এখানে শিক্ষা পরিকাঠামো কেমন ছিল না, বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যা চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। এরপর দেখো, অধ্যাপক বৃন্দ। বিক্রমশীল মহাবিহারের বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-রও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণরক্ষিত, শ্রীধর, অভয়কর, গুপ্ত প্রমুখ। দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। 3 নম্বর হচ্ছে মহাবিহারের ধ্বংস সাধন। ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র ছিল। লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খিলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। গয়ের দেখা, দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল? তো দক্ষিণ ভারতের পল্লব ও পাণ্ড্য রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কাবেরী ও শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। বিজয়ালয় 846 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানকার রাজা মুটাবাইয়াকে সরিয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি তাঞ্জোরকে চোল রাজ্যের রাজধানী ঘোষণা করেন। প্রথম রাজরাজ সম্পর্কে আমরা লিখছি এখানে। চোল রাজ্যের গৌরব বৃদ্ধি করেছিলেন চোল রাজা প্রথম রাজরাজ 985 থেকে 1015 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বৃদ্ধি করেন।
প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন। তার সাম্রাজ্য গঙ্গার তীর থেকে সিংহল দ্বীপে এবং বঙ্গোপসাগর ছড়িয়ে জাভা, সুমাত্রা ও মালয় দ্বীপে ছড়িয়ে পড়েছিল। বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজা মহিপালকে পরাজিত করে তিনি গঙ্গায় কণ্ডচল উপাধি নেন। চোল শক্তির বিস্তার মূলত কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। পরবর্তীকালে দক্ষিণের পাণ্ড্য ও উত্তরের পল্লব অঞ্চল, বর্তমান কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল, কল্যাণী এবং গঙ্গার তীরবর্তী অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ঘোড়ার দাগে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? তো ত্রিশক্তি সংগ্রাম দেখো 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। এই সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। এই অবস্থায় অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রামের কারণ কী ছিল? ত্রিশক্তি সংগ্রামের মূলে বেশ কিছু কারণ ছিল। 1 নম্বর, অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল উত্তর ভারত বা উত্তরা পথের একটি গুরুত্বপূর্ণ স্থান। 2 নম্বর, কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী শক্তিশালী সংগ্রামে লিপ্ত হয়েছিল। 3 নম্বর হচ্ছে কনৌজ দখলে থাকলে গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমি এবং এখানকার বিশাল খনিজ ভাণ্ডার সহজে অধিকার করা যেত। 4 নম্বর, এখানকার নদীভিত্তিক বাণিজ্য বা তার পার্শ্ববর্তী এলাকার সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে সমগ্র রাজ্যকে আর্থিকভাবে সম্পদশালী করা যেত। এই ছিল ক্লাস 7-এর ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইতিহাস বিষয়ের। এখানে আমরা সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সমস্ত পিডিএফগুলোকে। ঠিক আছে, তোমরা অ্যাপটিকে গুগল প্লে স্টোরের মধ্যে থেকেও কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।